শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে এখনো। রাজনীতিবিদরা বলছে, রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে। এটা একটা দফারফা বাংলাদেশে হতে হবে। দর্শক, এমন ঘটনা ঘটেছে, ডক্টর ইউনূস নিজেও নিরুপায়। জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন। এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় ১.৫ যুগ আবার হাতি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। মাইনের ভয় দেখান কেন? মাস্তানি হ্যাঁ, এই ধরনের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার ১ নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকা রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ। মধ্যে থেকে একজন যখন বললো ৭১-এর বিচার হইতে হবে জামাতে ইসলামের, তখন থেকে ভাই মনটা নষ্ট হয়ে গেছিল, মনের ভিতরে ভাই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে এখনো। রাজনীতিবিদরা বলছে, রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে। এটা একটা দফারফা বাংলাদেশে হতে হবে। দর্শক, এমন ঘটনা ঘটেছে, ডক্টর ইউনূস নিজেও নিরুপায়, তিনিও বলতে পারছে না। এটা বিষয়টা কেমন একটু বলি। কিছু সিক্রেসি থাকে না, সিক্রেসি, যারা ডিপ্লোমেসি করেছেন, ডিপ্লোমেসি নেগোসিয়েশনস এগুলো করেছেন, তারা সিক্রেসি শব্দটার সাথে স্টেট সিক্রেসি, রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না। এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা হয় না। বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশন গুলো, এগুলোতে সিক্রেসি মেনটেন করা হয়, এগুলো বলা হয় না। আরো সচিবালয়েও কিছু সিক্রেসি থাকে, কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয়। এই প্র্যাকটিস আছে এবং সিক্রেসি নিয়ে আইনও আছে, সিক্রেসি অ্যাক্ট আছে, ব্রিটিশ সরকার প্রণীত। তো দর্শক, এই জায়গায় ওসমান হাদি হত্যাকাণ্ড এবং সাগররুনি হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের, যে এটা এমন গোপনীয় কাজ এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তা, বলা যাবে না। ইউনূসও নাম বলতে পারবে না, জাহাঙ্গীরও নাম বলতে পারবে না, কেউ বলতে পারবে না, আসিফ নজরুল নাম বলতে পারবে না, এবং এস্টাবলিশমেন্টের এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোও নাম বলবে না। তারা জাস্ট নাম কস্তে বলবে যে আমরা হত্যার বিচার চাই। কিন্তু কারা হত্যা করেছে, সন্দেহের তীর কাদের দিকে, অমুক গ্রুপকে জিজ্ঞাসাবাদ করেন বা অমুকে জড়িত থাকতে পারে, এটা সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলও বলতে পারবে না। কারণ তাদের ক্ষমতায় আসা যদি ছুটিয়ে দেন, কারণ যেই গ্রুপ বা যারা ওসমান হাদিকে হত্যা করতে পারে, সাগররুনিকে হত্যা করতে পারে, তারপরে রাষ্ট্রের প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না, সরকার প্রধানও এই বিষয়ে মুখ খুলতে পারেন না, তারা তো কারো ক্ষমতা আসা ঠেকিয়ে দিতে পারেন। অর্থাৎ এই জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না, কিন্তু যারা যাদের অতটা ক্ষমতার ভয় নেই তারা কিন্তু কথাগুলো বলছে। একবার নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে। এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে, গেমস খেলছে। প্রথম আলো ডেইলি স্টার হামলার সাথে সরকারের কেউ জড়িত থাকবে না, এর মানে ভয়ানক নোংরা রাজনীতি চলছে। এখন আবার নাহিদের সেক্রেটারি, এনসিপি সদস্য সচিব আখতার বলছেন, মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিস্ফোরক মন্তব্য। এইটা কি? এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত মিন্স ইটস ভেরি সিগনিফিকেন্স। এই কথা অনেকে বলতেও সাহস পায় না। তাহলে ইউনূস হাদি হত্যার জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন। এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় ১.৫ যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে, জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী কথা বলেছেন। আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে
পরে আসছি, আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল। কেন উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা দোদুল্যমানতার ভিতরে ছিল? কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল, তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন, লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষা, এইটা নিয়ে তিনি কাজ করবেন, এইটার আলোকে তিনি কাজ করবেন। এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল। তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল, কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল, যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ীরা, চাঁদাবাজির সমস্যা, হাটে ঘাটে, মাঠে বনে জঙ্গলে, পথে ঘাটে, ফুটপাতে, রাস্তায়, সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে। কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই, শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই, তখন তারা একান্তভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন, এই চাঁদাবাজির রাশ টেনে ধরবেন। এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে, যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে। তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল, মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম, ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সেখানে বলা হলো 3টি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন। এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই। যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নাই। আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না। আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটিই করছে। কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি। তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায়, তারেক রহমান কিন্তু এতটা চান নাই, কিন্তু রাষ্ট্র মনে হয় উপযাচক হয়ে এগুলো করেছে। এগুলো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না, একটা যানজটের সৃষ্টি হয়েছিল। মানুষ রাস্তা পার হবে ওভারব্রিজ দিয়ে, ফুট ওভার ব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবে, সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি, পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নাই। এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি। এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই। তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল, তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে, এটি স্বাভাবিক। কারণ দীর্ঘ 1.5 যুগ পরে যে মানুষ দেশে ফিরছে, সেই মানুষের প্রতি তার দলের নেতাকর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা, এটি অস্বাভাবিক কিছু নয়। সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে, দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা। কিন্তু সরকার এই নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে। সবসময় অতি উৎসাহী যারা, তারা এই কাজটি করে থাকে। আমরা শেখ হাসিনার সময়েও দেখেছি, বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা, তারা এই কাজগুলো বেশি করে। যাই হোক, তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন, সুন্দর একটি কথা বলেছেন শরীফ ওসমান হাদির ব্যাপারে। সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান ওসমান হাদিকে এড়িয়ে যাবেন, যেহেতু
হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন, এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওসমান হাদির বিষোদ্গার করছে, তাকে এক প্রকার সহ্য করতে পারছে না, এরকম একটা ভাব আমরা দেখেছি। সর্বশেষ নীলুফার চৌধুরী মনি তিনি গতকাল ওসমান হাদিকে গিনিপিগ বলে আখ্যায়িত করেছেন। সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাগ ভাজন হয়েছে, তখন তারেক রহমান তার বক্তব্যে ওসমান হাদি সহ আবার হাদি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, এই ধরনের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবা দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তাই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না, পলিটিক্স করতে আছেন, চামড়া এত পাতলা কেন? ম্যাকরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট, এটি ভুয়া ভুয়া কইছে, আপনি তো গায়ে হাত তোলে নাই। মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না, মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন সবাই জানে, মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে, কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। হাদির উপরে যে গুলি, এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক, কারা সেটা আজকে আমরা দেখব। তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই, এদের ক্ষমা নাই। আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি। প্রাচীন রোমান আইনে হোমোসেকার বলে একটা শব্দ ছিল। এর মানে কি জানেন? জানেন না? এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না, কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না, মানে অপবিত্র। তারে মারা যাবে, তাতে শাস্তি নাই, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সে আইনের বাইরে, আবার পুরোপুরি সমাজের বাইরেও না। অর্থাৎ সে জীবিত, কিন্তু তার জীবন, এটার কোনো মূল্য নাই, মূল্যহীন রাজনৈতিক জীবন। আধুনিক কালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন। উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন। এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই, যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায়, যারে মেরে ফেলা যায়, কেউ প্রশ্ন করবে না। তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না। হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার। এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই, গুম করে ফেললে কোনো শাস্তি নাই, ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না, না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার। ওদের উঠাই নিয়ে গুয়াতানামো বেতে বিনা বিচারে আটকায় রাখা যায়, কেউ কিছু বলে না, ওরা হোমোসেকার। ফিলিস্তিনের গাজার অধিবাসী, এরাও হোমোসেকার। এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায়, কেউ কিছু বলে না। হাদিও হোমোসেকার ছিল, তারা হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ। আসেন দেখি তারা কারা। আগের ভিডিও শোনেন, বিখ্যাত মানুষ, প্রচুর বিখ্যাত মানুষ, হ্যাঁ, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত, তার বক্তব্যটা শুনে। আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। শুনলেন তো, ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে? ওটা তো একটা কালচারাল ফ্রন্ট, গান বাজনা করে, কবিতা আবৃত্তি করে, বইপত্র আছে, লাইব্রেরি আছে। ওকে দেখাতে পারবে হাদি কখনো ভাঙতে গেছে? পারবে না। কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না, তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে। এটা দেখানো দরকার, কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে, কার সাথে অ্যাসোসিয়েটেড, কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড। বিএনপি র সার্টিফিকেট দিতে পরপর 3 টার্ম নাকি বিএনপি ক্ষমতা আসবে। শুনেন, আমি মনে করি যে বিএনপি আগামী, আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো 3 টার্ম ক্ষমতায় থাকবে। এটা আমার ইনফর্মড ধারণা, এবং আমি মনে করি ইনফর্মড, হ্যাঁ, ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস। মানে এটা আমি এমনিই বলতেছি না। হ্যাঁ, শুনিছেন? ওই যেটি যেটি রিকমেন্ড করে না সেটাই জয় বাংলা ভাবি। এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না, 3 টার্মের জন্য ভোট এনে দিছে। ওরে বাপরে, তালে বরের তালে বর। শুধু এই টার্মে না, জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে। মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাই হোক, আরেকজন দেখেন, হাদি আর হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল, শয়তান,
চিন্তা করেছেন ডেভিল চিনেন তো রে, বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না, হাদিকে আমার ঘেটুপুত্র বলছে, কইছে 2024-এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ, দেখেছেন? না শেষ হয় নাই, আরো আছে। হাদিকে নাম দিছে, দেখেছেন? এখন দেখবেন ওই আবার কাইন্দা কেইটা শেষ হাদির জন্য। এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ, গলকম্বল থেরিয়াম, গলা একটি মাংস ঝুলে থাকে, এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির, সেটার অ্যাডমিন, সেটা ওর একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।